যেতে পারবে না। সে সে কাউকে ছাড়বে না। গল্প শুরু করার আগে আমার প্রিয় শ্রোতা বন্ধুদের ভালোবাসা ও সহযোগিতা একান্তভাবে কাম্য করি। একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রাখলাম। শুরু করছি আজকের হাড় হিম করা একটি সত্যি ভূতের ঘটনা, দেও দানব। বটতলায় যখন নামলাম তখন রাত 12টা। বাসটা চলে যাবার সঙ্গে সঙ্গে আমি অন্ধকারের সাগরে নিমজ্জিত হলাম। মিনিট দুয়েকের মতো চোখ বন্ধ করে রাখলাম অন্ধকার মানিয়ে নেওয়ার জন্য। তবু আশেপাশের কিছু চোখে পড়ল না। কি ভয়াবহ অন্ধকার! বেশ অনেক দিন পরে গ্রামের বাড়িতে আসছি। এখান থেকে 1.5-2 কিলোমিটার দক্ষিণে আমাদের গ্রাম। রিকশাই একমাত্র বাহন, কিন্তু এত রাতে রিকশা পাবো কিনা সন্দেহ হলো। বাড়ি যেতে আবার 2টি বিশেষ জায়গা পার হতে হয়, যেগুলো গ্রামের কিছু লোকের ভাষায় দেওদানবের আবাসস্থল। যদিও এসব কথা এ যাবৎকালে ফালতু বলে উড়িয়ে দিয়েছি। বিংশ শতাব্দীর এই দিনে এসব কথা হাস্যকর মনে হয়, কিন্তু আজ এই পরিবেশে কথাগুলো বিশ্বাস করতে ইচ্ছা হচ্ছে। দূরে কোথাও যেন ঝিঝি পোকা ডাকছে। শুনশান নীরবতার মধ্যে থেমে থেমে ডেকে ওঠা ওই শব্দকে ভৌতিক ভয়ঙ্কর শোনাচ্ছে। মনে হচ্ছে পৃথিবীতে আর কিছুর অস্তিত্ব নেই, আমি আর ঝিঝি পোকা, সাথে অন্ধকার। এতক্ষণে আবছাভাবে সবকিছু চোখে পড়তে শুরু করলো। পাকা রাস্তা থেকে দক্ষিণ দিকে নেমে গেছে আমাদের গ্রামের রাস্তা। আমি রাস্তায় নেমে পড়লাম। ছোট দোকানটি চোখে পড়ল, বন্ধ হয়ে গেছে অনেক আগেই। পাশে যেখানে রিকশা থাকার কথা সে জায়গাটা ফাঁকা। ভয়ে আমার গা ছমছম করছে। এখন কি করি? একটু ইতস্তত করে ধীরে ধীরে সামনে এগোতে থাকলাম। হঠাৎ এক ঝলক আলোর স্ফুলিঙ্গ চোখে পড়ল। সর্বনাশ, ভূতের আগুন নয় তো? মৃদু গুনগুন শব্দ কানে যেতেই ভয়টা কিছুটা কেটে গেল। ভূত আর যাই করুক, গুনগুন করে গান করবে না, কোনোদিন করেছে বলেও শুনিনি। আমি সাহস করে এগিয়ে যাই। সিটে বসে বিড়ি ফুঁকছে রিকশাওয়ালা। বিড়ির টানে যে আলো সৃষ্টি হলো তাতেই তার চেহারা পরিষ্কার দেখতে পেলাম। রোগা পাতলা শরীর, শুকনো মুখ। আশ্চর্য, বিড়ির আলো যে এতটুকু তা কখনো কল্পনাও করিনি। দিনের আলোয় কখনো বোঝা যায় না অন্ধকারে এই একটু বিড়ির আলো কত উজ্জ্বল হয়ে জ্বলে। আমাকে দেখে লাফ দিয়ে নেমে দাঁড়ালো সে। বিড়িটা ছুঁড়ে ফেলে দিল। বাড়ি যাবেন? ওঠেন। আমি একটু অবাকই হলাম। চেনে নাকি আমাকে? হতে পারে, গ্রামের অনেকের কাছেই আমি পরিচিত। আপনি হ্যারিকেন জ্বালেননি কেন? আমি জিজ্ঞেস করলাম। কমাতে গিয়ে সলতে ভিতরে পড়ে গেছে, রিকশাওয়ালা উত্তর দিল। আমি রিকশায় উঠে বসলাম। ও অন্ধকারে রিকশা চালাবেন কিভাবে? রাস্তা দেখবেন কি করে? আমি জিজ্ঞেস করলাম। উত্তরে সে বলল, অসুবিধা নাই, বিড়ালের চোখ আমার, অন্ধকারেও সব দেখতে পারি। আপনি শক্ত করে ধরে বসে থাকেন। রিকশা ঘুরিয়ে অদ্ভুত কায়দায় লাফিয়ে তার আসনে উঠে বসল রিকশাওয়ালা। কয়েক মুহূর্তেই দ্রুত চলতে শুরু করলো রিকশা। ওই রোগা পটকা টিনটিনের শরীরে যে এত শক্তি থাকে তা ওকে দেখে বুঝতে পারিনি। কিছুটা সামনেই দেওদানবের আবাসস্থল। বিশেষ জায়গা দুটির প্রথমটি উত্তরপাড়া আর দক্ষিণ পাড়ার ঠিক মাঝখানের কালভার্টটি। কালভার্টের দুই পাশে 2টো শিমুল গাছ। দুই পাড়ার লোকজন বসিয়েছিল। বিশাল আকৃতি নিয়ে দাঁড়িয়ে আছে গাছ দুটি, দেখতেও হুবহু এক। আর চারিদিক বিস্তীর্ণ মাঠ, ক্ষেত খামার,
সবাই বলে নিচ দিয়ে যাবার সময় শিমুল গাছ থেকে ঝাঁপ দিয়ে ঘাড়ের ওপর আছড়ে পড়ে দেও। কিছুক্ষণের মধ্যেই উত্তরপাড়া পার হয়ে গেল রিক্সা। অন্ধকার থেকে আবছা আলোয় আসতেই বুঝলাম উত্তরপাড়ার শেষ বাড়িটি পার হলাম। কিছু দূরেই কালভার্ট। আমি চোখ বন্ধ করে বসে রইলাম। সত্যিই ভয় পাচ্ছি। মৃদু ঝাঁকি অনুভব হতেই বুঝলাম কালভার্ট পার হচ্ছি। একটু চোখ মেলে তাকাতেই দেখলাম ওপাশের শিমুল গাছটা পাশ কাটিয়ে চলে যাচ্ছি আমরা। মনে একটু সাহস ফিরে এলো। একটা ঝামেলা তো পার হলো। পরবর্তী স্পট একটু সামনেই। ওখানটা অবশ্য একটু অন্যরকম। বাংলা দ অক্ষরের মতো দুটো বাঁক নিয়েছে রাস্তা, চারপাশে বাঁশঝাড়। দিনের বেলাতেই বেশ অন্ধকার হয়ে থাকে, আর রাত হলে তো কথাই নেই। বাঁশঝাড়ের মুখে ওখানে বড় একটা শিমুল গাছ দাঁড়িয়ে। কাকতালীয়ভাবে এটিও একই রকম দেখতে। রাতের অন্ধকারে গাছটিকে আরো ভয়াবহ দেখায়। মনে হয় বিশাল এক দৈত্য দাঁড়িয়ে আছে। এর সম্পর্কে নানা রকমের গল্প শুনেছি ছোটবেলায়। দিনের বেলাতেই যেতে গাছ ছমছম করে, রাতের বেলা ওখান দিয়ে গেলে নাকি বোবাই ধরে। বোবা বিষয়টা কি তা আমি এখনো কারোর কাছে সঠিকভাবে জানতে পারিনি। অনেককেই নাকি বোবাই ধরেছে এ পর্যন্ত, কিন্তু এখনো এমন কাউকে পাইনি যাকে বোবাই ধরেছে। সবাই শুধু শুনেই এসেছে। ভয় কাটানোর জন্য অন্য কিছু ভাবতে বসলাম। অন্ধকারে রিক্সাওয়ালা সাঁই সাঁই করে প্যাডেল মেরে চলছে। হঠাৎ মনে হলো এতক্ষণে তো বাঁশঝাড় মানে দ্বিতীয় স্পটটা পার হয়ে যাবার কথা। ওই তো সামনে আবছাভাবে শিমুল গাছ দেখা যাচ্ছে। তার মানে আমরা দ্বিতীয় স্পটে ঢুকতে যাচ্ছি। আমি দাঁত মুখ চেপে জুবুথুবু হয়ে বসে রইলাম। শিমুল গাছটা পার হবার পরে আবার মৃদু ঝাঁকি খেল রিক্সা। মনে হলো রিক্সাটা আবার কালভার্ট পার হলো। আশ্চর্য, কালভার্ট তো পার হয়ে এলাম, ঘটনাটা কি? আরে এই তো এপারের শিমুল গাছটি। আবছা আলোয় দেখা গেল পাশ কাটিয়ে চলে গেলাম। কি ব্যাপার, এমন হলো কেন? নাকি ভূতের ভয়ে মাথার ভেতর ওলট পালট হয়ে গেল? আমি সচেতনভাবে তাকালাম। ছুটে চলেছে রিক্সা, এক মনে চালিয়ে যাচ্ছে রিক্সাওয়ালা। কিছু জিজ্ঞেস করব ইচ্ছে করছে না। আমি শহরের ছেলে, ভয় পেয়েছি শুনলে এ কথা রটে যাবে। ওই তো সামনে আবছা অন্ধকারে আবারও শিমুল গাছের অববয় চোখে পড়ছে। পৌঁছে গেছি এবার বাঁশঝাড়ের কাছে। আমি সজাগ দৃষ্টি মেলে তাকিয়ে আছি। আমার বাম দিকে শিমুল গাছটা পার হয়ে গেল। তারপর আবারও মৃদু একটা ঝাঁকি। আমরা তৃতীয়বারের মতো কালভার্ট পার হচ্ছি। আমার সারা শরীরের রোমকূপে শীতল একটা স্রোত বয়ে গেল। ভয়ঙ্কর কিছু একটা হতে গেছে বা যাচ্ছে। আমি রিকশায় বসেই প্যাডেলরত রিকশাওয়ালার গায়ে হাত রাখলাম। বরফের মতো ঠান্ডা হয়ে আছে রিকশাওয়ালার শরীর। আমি স্তম্ভিত হয়ে গেলাম। আমি চিৎকার করে তার পিঠ ধাক্কাতে লাগলাম। এই এই রিকশাওয়ালা! কেমন যেন গোঙানির মতো আওয়াজ করতে থাকলো। মনে হলো কে যেন তার মুখ চেপে ধরে রেখেছে। মনে হচ্ছে প্রাণপণে রিকশার হাতল ধরে রেখেছে সে। হঠাৎ তীব্র আলোয় চোখ ধাঁধিয়ে যায়। সঙ্গে সঙ্গে মনে হয় কি এক বিরাট বোঝা যেন নেমে গেল আমার উপর থেকে। দেখলাম একজন পথচারী, বোধহয় আমার চিৎকার শুনেছে দূর থেকে। হাতে ছোট্ট একটি টর্চ। সঙ্গে সঙ্গে রিকশাওয়ালা যেন সংযত ফিরে পায়। ব্রেক কষে অল্পক্ষণেই থামিয়ে ফেলে রিকশা। আর একটু হলেই চলে গিয়েছিল খাদে। গল্পটি কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানান। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।